নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সৌম্য। সৌম্যর প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে নিজের বদনটা দেখানোর জন্য আসিনি ক্যামেরার সামনে। এসছি এমন একজন মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে। তো কিছুদিন আগেই একটু ওয়েব সিরিজ রিলিজ করেছে। সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। পরমব্রত চট্টিত নিখোঁজ ছায়া। সেখানে একটি ক্যারেক্টারকে আপনারা অনেকেই দেখেছেন এবং দেখে হয়তো মুখও ফিরিয়ে নিয়েছেন ভয়ের চোটে। সেই ক্যারেক্টারটির নাম হলো গেনু। আর আজকে আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন সেই গেনু। তার পুরো নাম পল্লব চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়, সরি, পল্লব নমস্কার। মুখোপাধ্যায়। তো দাদা, তুমি আজকে অনেক বিজি শিডিউলের মধ্যে আমাদেরকে একটু টাইম দিয়েছো। তো তোমার একটু এক্সপিরিয়েন্স তুমি যদি একটু শেয়ার করো সবার সাথে। হ্যাঁ, আমি প্রথমেই বলবো যে উম, যে আমার লুকটা নিয়ে সবার আতঙ্ক, এই লুকটা যখন প্রথম লুক সেট হয়েছে, যেদিন লুক সেট হয়েছে, আমি সেদিন সকাল 10টার সময় স্টুডিওতে ঢুকেছি আর বেরিয়েছি আবার রাত 10টায়। সেদিন পরমদা আসেননি, ছবি তুলে পাঠানো হলো, ক্যান্সেল। আবার আমাকে পুরো স্নান করে ধুয়ে ফেলে দিতে হলো, আবার মেকআপ চাপানো হলো, এরকম করে করে 5বার চেঞ্জ হলো, কিছুতেই হচ্ছে না। তখন রাত 9টা বেজে গেছে। তখন অন্য একটা চরিত্র তাকে মেকআপ করে ছবিটা তুলতে গেছে, তখন বোধহয় পরমদা ওই ছবিটা দেখে বলছে যে এই মেকআপটা গেনুর হবে। তখন সেই মেকআপটা আমাকে আবার করানো হলো। আমি যখন বেরিয়েছি তখন ওই 10টা, 10:30 বাজে, লাস্ট ট্রেনে বাড়ি ফিরলাম। তো তারপর তোমাদের যে শুটিং গুলো হয়েছিল সেই হ্যাঁ, শুটিং গুলো কোন কোন প্লেসে হয়েছিল? এটা কোনোটা হয়েছে সোনারপুর, কোনোটা বারুইপুর, আর আরেকটা হয়েছে ওই হাজরার কাছাকাছি একটা পুরোনো বাড়িতে। সবসময় এসি গাড়ির মধ্যে বসিয়ে রাখতো, গাড়িটা কোথাও নিয়ে গিয়ে নামিয়ে দিত, যেই শর্টটা হয়ে যেত আবার ঢুকিয়ে দিত, কারণ ওই প্রস্থেটিক মেকআপটা গলে যাবে সেই জন্য। মানে ওটা মেকআপটা, মানে পুরোপুরি যে মেকআপটা করা হয়েছিল হ্যাঁ, কিসের, জিনিসটা কিসের অ্যাকচুয়ালি? মেকআপটা যিনি করেছেন অভিজিৎ দাস। আহ, আমার নামের সঙ্গে সঙ্গে ওনার নাম না নিলে এটা আমার অধর্ম হুম হবে, হুম। কারণ উনি আমাকে সৃষ্টি করেছেন। এবং পরমদা এবং পরমদার যে রোড শো, যে ওনার ইনস্টিটিউশনটা যারা করছে কাজটা, তারা সবাই মিলে ভীষণভাবে হেল্প করেছেন। বিশেষ করে আহ, যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ওনাদের এক্সিকিউটিভ প্রডিউসার সায়নী দি। মানে ওই যে দাঁতটা হয়েছে, দাঁতটা তো আলাদা ডাক্তারখানায় গিয়ে করা। আচ্ছা, হ্যাঁ, ওইটার জন্য আমার আলাদা? আলাদা 5 দিন আমার যেতে হয়েছে ওটার জন্য। শুধু দাঁতটা একদিন মাপ নিলাম, হলো না, আবার ক্যান্সেল হলো, আবার একটা দাঁতের মাপ নেওয়া হলো। দাঁত তো না, শুধু মারি। হুম। এবং ওই সায়নী দি আর শ্রেয়া দি, এই দুজন মিলে আমাকে ওই বাইকে করে করে কলকাতা ঘোরাতো। বৃষ্টি, তুমুল বৃষ্টি নেমেছে, একটু বৃষ্টি থামলে আবার হেলমেট ফেলমেট পরে আবার দাঁতের ডাক্তারের কাছে। রাত 8:30 আমার টাইম থাকতো দাঁতের ডাক্তার। আমি স্কুল থেকে সরাসরি চলে যেতাম। তারপরে যখন ফিরতাম আবার সেই লাস্ট ট্রেন, মানে লাস্ট ট্রেনে যাওয়াটা খুব এরকম তো বেশি হয়েছে। কতদিন এই স্ট্রাগলটা কতদিন করতে হয়েছে, মানে কতদিন ধরে চলেছে মানে তোমাদের শুটিং শুটিং? এর আগে অন্তত 3 মাস শুধু এলোমেলো এলোমেলো যাওয়া আসা হয়েছে। আচ্ছা। আবার প্রথম যে মেকআপটা, মানে প্রথম একদিন ফোন করে বলো সায়নিধি, দুজন মেকআপ ম্যান বসে আছে, তোমাকে আসতে হবে, তোমাকে ন্যাড়া হতে হবে। আমার ভীষণ মন খারাপ। আমি বললাম আমার ন্যাড়া হতে আমার অসুবিধা নেই অভিনয়ের জন্য, কিন্তু আমি 11-12 যখন ক্লাস নেবো, দেখবে স্যার ন্যাড়া মাথায় এসে দাঁড়িয়ে আছে, সে আমার খুব। আবার বললাম যে দাদা ন্যাড়া ফেরা না করে যদি কিছু করা যায়। বলছে না, আমাদের কিছু করার নেই, ন্যাড়া করতেই হবে। তারপরে আমি বললাম একটু চুল ছোট করেও যদি কিছু একটা হয়। বললো দেখছি। তারপরে যেদিন লুক টেস্ট হচ্ছে স্টুডিওতে, সেদিন দেখলাম মেকআপ ম্যানের চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, মানে তিনি ছিলেন না, অন্য তিনি একজন, ছিলেন না, যিনি অভিজিৎ দার যার কথা তখন বলছেন? অভিজিৎ দা এলেন। আচ্ছা। আর অভিজিৎ দা ওই যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেকআপ করিয়েছে, তার মধ্যে আরো চরিত্র ঢুকেছে, তাদের মেকআপ করিয়েছে। আচ্ছা, অসম্ভব একটা ঠান্ডা মাথার মানুষ, বসে বসে এইভাবে আমাকে মেকআপ ভাঙছেন, তুলছেন, কোনো রাগ নেই, কিছু নেই। ওনার ধৈর্য না থাকলে এটা তো হতোই না। বড় বড় আমাদের চলচ্চিত্র জগতে অনেক মানুষের সঙ্গে তুমি কাজ করার সুযোগ পেয়েছো, যেমন চিরঞ্জিত, কাঞ্চন মল্লিক। হ্যাঁ, তো তাদের সম্বন্ধে তুমি যদি, মানে তারা কিরকম ভাবে তোমাকে সাপোর্ট করেছে বা? চিরঞ্জিত দার মানে ওনাকে অনেক ছোটবেলায় আমি একটা সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। আমি তখন যুগান্তরে সাংবাদিক হিসেবে কাজ করতাম আর কি। তা ওনাকে প্রথম যেদিন দেখলাম মেকআপ ভ্যানে, এক পাশে আমরা করছি আর এক পাশে উনি, উনি একদম আলাদা। তো ওখানে গিয়ে প্রণাম করে তখন সেই সাক্ষাৎকারটার কথা মনে করিয়ে দিলাম আর কি।
মনে করানোর পরে উনি একটু হাসলেন, বলছে তুমি কে? উনি তো চিনতে না পারছেন সে না। তো স্বাভাবিক, অতদিন আমার আগে। স্টুডেন্ট লাইফের ব্যাপার সেটা। তখন আমি বললাম আমি এখানকার একজন অভিনেতার সাথে পরিচয়। আর অসম্ভব ঠান্ডা মাথার মানুষ, অসম্ভব ঠান্ডা। আমি তো দেখে যাচ্ছি এত কটা শুটিং এর একটা চেঁচামেচি নেই, একটা উঁচু গলায় কথা নেই, স্কুল ব্রেনে কাজটা করেছে। এবং সেটা ভাদুরী মশাই যে চরিত্রটা সেটার মধ্যেও দেখা গেছে হুম। যে কোনো খুব টেনশন ঠান্ডা নেই। মাথার লোক। আর কাঞ্চনদাকে আমি আহ, পেলাম একদম ফ্লোরে। ফ্লোরে দেখলাম ওই জটা জুটোধারী সন্ন্যাসী, চোখে কন্ট্যাক্ট লেন্স পরেছি। আর কন্ট্যাক্ট লেন্সটা খুব অসুবিধা হতো, সারাক্ষণ চোখ কটকট কটকট করতো। আহ, ওটা পড়তে পড়তে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। তো যাই হোক, এবার ওই কাঞ্চন থেকে বলতাম দাদা তুমি একটু আমায় ধরে রাস্তাটা পার করে দাও। যেদিন কাঞ্চনদা থাকতো না সেদিন আমার ওই সায়নিধি, শ্রেয়াদি এরা হাত ধরাধরি করতো, মানে আমাকে হাত কেউ ছাড়তো না, মানে ছাড়লেই তো পড়ে যাই যদি, ভালো থেকে দেখতে পাচ্ছি না। আর আমার শুটিং এর টাইম তো রাত 2টো, রাত্রির দুটো। রাত 12টা। আর আমি যেহেতু রাত পছন্দ করি, আমি অসম্ভব এনজয় করেছি ওই আচ্ছা, যে। ওই একটা জিনিস যে তোমাকে পরিয়ে দিয়েছিল, এই একটা হ্যাঁ, ইয়ে এটা টাইপের, একটা ক্রাউন টাইপের একটা একটা জিনিস। পাঞ্জাবি, কালো পাঞ্জাবি ছিল, কালো একটা কালো পাঞ্জাবি। পায়জামা ছিল, আচ্ছা। ঢল ঢল একটা। ঢল ঢল। আমার খুব শীত করতো এসির মধ্যে বসে থাকলে, ওই পাতলা পাতলা জামায় খুব শীত করতো, কিন্তু কিছু করার নেই, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। আর ওই যে চতুর্দিক অন্ধকার, ওটা নলবনে শুটিং হয়েছিল বেশিরভাগটা। উম, চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, ঝিঁঝি ডাকছে, আর অতগুলো লোক অপেক্ষা করে আছে আমি কি করব দেখার জন্য। ওইটাই বোধহয় আমাকে উম, অনেকটা এগিয়ে দিয়েছে। বিশেষ করে ওই যে দূর থেকে ছুটে এসে গাড়ির উপর হুম লাফিয়ে হুম ওঠাটা। হুম হুম। আহ, যে রাস্তাটা দিয়ে আমি দৌড়েছি, রাস্তাটা অসম্ভব ক্ষত বিক্ষত ছিল। প্রথমে আমায় বলা হলো যে তুমি জুতো পরে থাকো, কোনো অসুবিধা নেই। একটা আমি হাওয়াই চপ্পল ওরাই দিয়েছিল, পরে তো ভালোই লাগছে, চলাফেরা করছি, অসুবিধা নেই। পরে যখন দেখছি দৌড়তে যাবো, তখন দেখছি হাওয়াই চপ্পল পরা যাবে না, তখন তো হাওয়াই চপ্পল ছিঁড়ে যাবে। তখন ওটাকে ওই আমি যেখানে বসেছিলাম ওই ওখানে একটা ঘাস বনে লুকোনো আছে, তো সেখান দিয়ে দৌড়চ্ছি, খুব কষ্ট হচ্ছে পায়ের তলায়। কিন্তু ওই যে মাথাটা, যে এতগুলো লাইটম্যান, সাউন্ডম্যান, মেকআপ ম্যান, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে যে আমি কি করব দেখার জন্য। এবং ক্যামেরাম্যানের পেছনে আবার মনিটরে বসে আছে পবনদা। এবং আমি একটু তাড়াহুড়ো করে ফেলছিলাম, কিন্তু পরমদা তখন বললো যে আমি যা যা বলবো তুমি শুধু এইগুলো করো, যে ওঠো, দাঁড়াও, ঘোরো, দৌড়ো। উনি যা যা বলে দিলেন আমি ঠিক ঠিক সেইগুলো করে দিলাম। মানে একবারই শট ওকে হয়েছে, শুধু ওই রিহার্সালের জন্য দু একবার একটু ট্রাই করতে হয়েছে, বা ক্যামেরাটা কোথায় বসবে, আলোটা একটু বাড়ানো হলো, ওই জন্য একটা দুটো প্রবলেম হয়েছে। আবার যখন গাড়ির উপরে বনেটে লাফ দিলাম, লাফ দেওয়ার পর আবার পরমদা বললো গাড়ির উপরে উঠে যাও। আমার টান করে লাফ দিয়ে আমি উপরে উঠে গেলাম। পরে ভেবেছি যে আমি এত লাভ কি করে দিলাম, এটা আমি মানে এটা ভেবেছি। ভিতর থেকে ইয়ে হ্যাঁ, চলে আসে, মানে মোশন তখন চলে আর আসে। আমার বয়স টয়স কিছু মনে হয়নি যে আমি কোন বয়সে কি চরিত্র। তখন সত্যি মনে হয়েছে যে আমি ওই গাড়ির ভেতর যে ড্রাইভার বসে আছে ওটাকে আমি অ্যাটাক করবো, এবং গাড়ির মাথার উপর বসে রয়েছি পেছনের ডেড বডিটাকে নেবো বলে। সেই মুহূর্তটার জন্য ওই রকম হয়ে গিয়েছিলাম। এমনকি একদিন হয়েছে যে আমি মেকআপ রুমে আয়নার সামনে বসে আছি, সবাই শুটিং এ চলে গেছে, আমার তো রাত 2টোয় কল আসবে আমি জানি। আমি না বসে বসে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ে হঠাৎ হঠাৎ চমকে উঠেছি, দেখছি যে আয়নায় কে আমার দিকে তাকিয়ে আছে। মানে আমার ঘুমের মধ্যে তো মনে নেই যে আমি গেনু নাকি, হ্যাঁ। আমি তো সেমি পল্লবী। কিন্তু যেই ঘুমটা ভেঙেছে আমি দেখছি যে গেনু আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বুঝলাম না, মেকআপটা একদম পারফেক্ট হয়েছে। আর শুটিং তো শেষ হতে যখন ভোরবেলা সূর্য উঠছে, তখন শেষ প্রায় 5টা নাগাদ, গাড়ি একের পর এক বেরিয়ে যাচ্ছে। তখনও যে আমি এত দূরে আমার বাড়িতে কোন্নগরে এখানে ফিরে আসবো সে কোনো উপায় ছিল না, কারণ তারপর দিকে আমার শুটিং, পরপর 3 দিন শুটিং। সেখানেও সেই সায়নিধি ব্যবস্থা করে দিলেন, ওই পরমদার অফিসেই আমার থাকার ব্যবস্থা। আর তোমার। আরেকটা ব্যাপার বলি, ওই যে 5টার সময়, এটা আমি কোথাও ইন্টারভিউতে বলিনি, তোমাকে প্রথম বলছি। আমাকে তো সায়নিধি রাত ছেড়ে দিয়েছে, রাত ধরো 2টো হয়েছে, মোটামুটি 3টে নাগাদ কোনো একদিন শুটিং শেষ হয়েছে। এবার গাড়ি গিয়ে ঠিক পৌঁছে দিয়েছে পরমদার অফিসে। এবার পরমদার অফিসে বাইরে একটা গেট আছে, আর ভেতরে কোলাপসেবল গেট আছে, সেইখানটা লিফট। এই যে এতটা পথ যাব, হুম। বাইরে গেটে তো দেখছি তালা। কি করবো, রাত তখন 3টে বাজে, যাদবপুরের কাছে ফাঁকা রাস্তা, ফাঁকা, একটা প্রাণী নেই, কুকুরও নেই। এবার আমি তালাটাকে ঠক ঠক করলাম, যে ভেতরে বোধহয় দারোয়ান ফারোয়ান ঘুমোয় বোধহয়। কেউ উঠলো না। কি করি অত রাত, তখন কি করলাম, আস্তে আস্তে পাঁচিল ডিঙালাম, আস্তে আস্তে পাঁচিল ডিঙে নামলাম। আমি যে এটাই তো, সিসি ক্যামেরা আছেই, অবশ্যই আছে, পরমদার কাছে খবর যাবে যে পাঁচিল ডিঙে চোরের মতো কে নেমেছে, তা ওই উঠতে হবে আমাকে। ঢুকেছি লিফটের সামনে, উম, একদম মশারি টাঙিয়ে দারোয়ান ঘুমোচ্ছে, যে কেউ কে নাটকে যেতে পারে। আমি বললাম, দাদা ও তো অঘরে ঘুমোচ্ছে,
দাদা একটু গেটটা খুলবেন, লিফটে ওপরে যাবো, পরম যাবে। সে না ধরপড় করে উঠে পড়েছে, আপনি কে, কোথা দিয়ে? পাঁচিল ডিঙিয়েছে। পাঁচিল ডিঙিয়েছেন, জানেন পাঁচিল এখানে অন্যায়, সেক্রেটারিকে বলতে হবে, এখানে ফিল্মের অফিস টফিস করা চলবে না। এই রে গেল, কি করবো তখন? না দাদা অনেক দেরিতে শুটিং শেষ হয়েছে তো, আমায় ছেড়ে দিন, কালকে থেকে পরের থেকে বলে দেবো যে আরো পরে যাতে আসতে পারবে। হ্যাঁ 4টের পরে আসবেন, 4টের আগে গেট খোলা হবে না। আরে না দাদা উপরে যাবো, কি করবো, ঘুম পাচ্ছে ভীষণ। যাই হোক, উনি ছেড়ে দিলেন। এইটা বেশ মজার অভিজ্ঞতা, যে ওই যে চোরের মতো পাশে লিঙে ঢুকছি, এটা আমি পরম থেকে বা সায়নিদিকে কাউকে বলিনি কখনো। এইখানেই বললাম। আর আরেকটা জিনিস, যে তুমি এই অভিনয়টা করার পরে তোমার বাড়িতে বৌদি মেয়ে হ্যাঁ, কি তাদের experience? বাড়িতে আমার যখন মেকআপ হয়েছে, যেদিন লুক টেস্ট হয়েছে, সেদিনে আমি স্টিল ফটো তুলে আমি অল্প অল্প পাঠিয়েছিলাম। সেদিন থেকেই ওরা দেখেনি। ওই যে কোনো এক দেখেছে স্টিল ফটো, ভিডিও তো দূরের কথা, বহুদিন দেখেনি। তারপরে আনন্দবাজার থেকে একটা অনলাইন সাক্ষাৎকার হলো আমার, যেখানে বললো যে অভিনেতা স্ত্রী আর মেয়েই তো দেখেনি। যাই হোক, মেয়ে খুব লজ্জা টজ্জা পেল, বললো আমি দেখিনি বলেই একটা নিউজ হলো এটা, আমি দেখলে এটা কখনো নিউজ হতো না। আর যাই হোক, চতুর্দিকে সমালোচনা, ওদের সমালোচনা, আবার মিসেস বলছে সব সত্যি কথা সাংবাদিককে বলে দিয়েছে। এট লাস্ট দেখা গেল যে অনেক কষ্টে ওরা ওই একটু 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 করে এপিসোড গুলো শেষ করেছে। আর মেয়ের কি সেই চোখ ফোক ঢেকে কোনো আঙ্গুল ফাঁক করে দেখে, এখন ঠিক আছে, যাক, এখন সবাই দেখেছে। যাক। তো আপনাদেরকে বলছি যে এত বিজি শিডিউলের মধ্যে দাদা একটু সময় দিয়েছে আমাদের। আর যারা এখনো দেখেননি নিকশ ছায়াটা, তারা অবশ্যই ভালো করে আরেকবার দেখে নেবেন। গেনুকে খুব ভালো করে অবজার্ভ করবেন। এবং আমরা ওয়েব সিরিজটা শেষে যেটা দেখেছিলাম, যে কাঞ্চন মল্লিক বললেন যে গেনুকে চলে যেতে, হয়তো পরের এপিসোডটাও আসবে, সেখানে আমরা সবাই আবার গেনুকে আবার দেখতে চাই। তো আপনারাও তো আমার সাথে একমত? একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ, নমস্কার, শুভ সন্ধ্যা, নমস্কার। সবাই ভালো থাকবেন।